একটি বাংলাদেশের ফেসবুক পেজের আপলোড এই মোটামুটি 16-17 ঘন্টা বা গতকালই ধরে নেওয়া যায়। এই আপলোডটা হয়েছে যেখানে লেখা আছে যে আগে আমি মুসলিম তারপরে বাংলাদেশি। যে আজকে ইসকনকে আপনারা যেভাবে আক্রমণ করছেন যে তারা রাষ্ট্রদ্রোহী, তারা অমুক মানে জঙ্গি ইত্যাদি নানা রকমের কথাবার্তা বলছেন, কিন্তু যখন দিনের পর দিন ধরে মন্দিরগুলি ভাঙচুর করা হচ্ছে, যখন হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে স্পেসিফিক্যালি ধর্মের টার্গেট দিয়ে, যখন আপনাদের ওখানের ইসলাম সম্প্রদায়ের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মগুরুরা প্রকাশ্যে মাইকে প্রচার করছেন যে হিন্দু মেয়েদেরকে হিজাব পরে বেরোতে হবে, যখন দিনের পর দিনকে এই বাউল মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, যখন দিনের পর দিন দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে যখন রক্তপাত হচ্ছে, তখন এই বিচার ব্যবস্থা এবং এই সংবিধান কোথায় ছিল? বাংলাদেশ কি আবার মানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে রাষ্ট্র হিসেবে বা জাতি হিসেবে? কারণ দেখুন তো, এইটার এগেনস্টে রাষ্ট্রদ্রোহের মামলা হলো না কেন? জাতীয় পতাকা পায়ের নিচে। আচ্ছা দেখুন তো, আরো একটা ছবি আমি দেখাতে চাই, বাংলাদেশের জাতীয় পতাকা পায়ের নিচে নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের। আবার দেখাচ্ছি, দেখুন তো, এগুলো পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া ঘাটলেই। ওই কি ব্যবস্থা নিয়েছে দেশের সরকার? স্টেট ইকুয়াল টু ইসলাম যদি হয়, তাহলে হিন্দুদেরকে আলাদা রাষ্ট্র করে দিন। এখানে তো কোনো দুর্গাপুজোয় কোনো মুসলিমকে বলা হয় না যে আপনি এইভাবে আসুন, আপনি কোনো যদি হিজাব পরে আসেন আপনি মণ্ডপে ঢুকবেন না, এরকম কোনো দুর্গাপুজোয় তো আমি দেখিনি। আমাদের এখানের ইউনিকনেস এতটাই যে পার্ক স্ট্রিটে প্রত্যেক বছর 25শে ডিসেম্বর দেখা যাবে খ্রিস্ট ধর্মের মানুষের থেকে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের ভিড় বেশি সেখানে। তার কারণটা হচ্ছে এটাই ভারতবর্ষ। মোহাম্মদ ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করেন যে দেশে সাংবিধানিক গণতন্ত্র বলে কিছু একটা আছে, তাহলে তারা শুনানিটা অ্যালাউ করবেন। আর যদি তারা মনে করেন যে এই বোমাবাজি করে গুলি চালিয়ে যেভাবে সামরিক বাহিনী নামিয়ে মানুষকে পেটানো হচ্ছে, কেন? রাইট টু পিসফুল প্রোটেস্ট, এটা তো একটা সাংবিধানিক অধিকার হওয়া উচিত। তাহলে সেখানে আমি খুব অবাক হচ্ছিলাম যে একজন ধর্ম গুরু, তাকে গ্রেফতার করা হয়েছে বলে মনে হচ্ছে কোনো টেরোরিস্টকে নিয়ে আসা হচ্ছে। যেভাবে আদালত চত্বর একেবারে প্যাটন ট্যাঙ্ক ঢুকিয়ে দেবে পারলে পরে, এবং হাজারে হাজারে পুলিশ প্রশাসন সেনাবাহিনী নামিয়ে দিয়েছে। তিনি কি জঙ্গি? বাংলাদেশের হিন্দুদের হয়ে লড়াই করার জন্য ভারতবর্ষের হিন্দুরা কিন্তু সবসময় তৈরি রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের বারবার গুলিয়ে দেওয়া হয়, অন্যান্য রাজনৈতিক দলরা গুলিয়ে দেয় যে আপনি হিন্দুরা কথা বলছেন, এই আপনি নিশ্চয়ই বিজেপি করেন বা আপনি বিজেপির হয়ে কথা বলবেন। দেখুন, বিজেপি আর ভারত কিন্তু এক জিনিস নয়, ভারত এবং হিন্দু এইটাও কিন্তু আবার এক জিনিস নয়। দেখুন, এই বাম কংগ্রেস তৃণমূল কি বললো তার সাথে হিন্দু রেজিস্ট্যান্সের কিছু এসে যায় না। পৃথিবীতে যতবার হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুরা ইউনাইটেড হয়েছে। কোনো দল কি বললো না বললো তার উপর কিছু এসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, এই বাম মনস্ক কিছু যারা বুদ্ধিজীবী আমাদের এখানে রয়েছেন, তাদের কাছে সংখ্যালঘু মানেই ইসলাম সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু যে হিন্দুরাও হতে পারে এটা তারা মেনে নিতে পারে। বাম কি বললো না বললো সেটা, বাম এখন পলিটিক্যালি ইনসিগনিফিকেন্ট একটি জায়গায় রয়েছে। সোশ্যাল মিডিয়ার বাইরে বামেদের খুব একটা অস্তিত্ব দেখা যাচ্ছে না, এবং বাম ক্রমাগত তার নিজস্ব ভোটারই হারাচ্ছে। কারণ বামে না আছে লিডারশিপ, না আছে কোনো মানে ক্লিয়ার কমিউনিকেশন, তারা কি করতে চায় তারা জানে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে তৃণমূলের কথা ছেড়ে দিন, তার কারণ তৃণমূল এইসব নিয়ে আলোচনা করবে না। তার কারণ এক তো তৃণমূলের একটা ভোট ব্যাংকের গল্প আছে, দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল যতক্ষণে এই নিয়ে আলোচনা করবে ততক্ষণে 4-5টা কুকুর ফুকুর বুঝিয়ে প্রমোটিং করে কাটমানি নিয়ে নিলে তার সুবিধা হবে। এত উচ্ছৃঙ্খল দল যে 3টে শৃঙ্খলাবদ্ধ কমিটি লাগে, এবং সেই কমিটিতে যারা বসে আছে তারা নিজেরাই পার্লামেন্টে গিয়ে কাজ ভাঙাভাঙি করেছে। দেখুন, আমি প্রথমেই একটা স্ক্রিনশট আপনাদের দেখাতে চাই। এটি একটি বাংলাদেশের ফেসবুক পেজের আপলোড এই মোটামুটি 16-17 ঘন্টা বা গতকালই ধরে নেওয়া যায়। এই আপলোডটা হয়েছে যেখানে লেখা আছে যে আগে আমি মুসলিম তারপরে বাংলাদেশি। এইখান থেকে, এবং এটা জেন জি বলে একটা ওদের ফেসবুক পেজ আছে, প্রচুর লক্ষ লক্ষ তাদের সাবস্ক্রাইবার, এবং এটা আমি একটা দেখালাম। এরকম প্রচুর হাজার হাজার যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভেটেড আছেন তারা নিত্য নৈমিত্য এই ধরনের প্রচুর ইউটিউব ইত্যাদি দেখতে পাবে। দেখুন, বাংলাদেশে এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত আমি মনে করছি এটা একটা জেনোসাইডের আকার নিচ্ছে। তার কারণ আমার স্পষ্ট যে পার্সপেক্টিভটা, যে বিচার ব্যবস্থা, গণতন্ত্রর এই যে পুরো কনসেপ্টটা আমাদের এখানে সারা পৃথিবীতেই আছে, সেইটা তখনই গ্রহণযোগ্য হবে যখন সেটা সর্বসাধারণের মতামতকে রিফ্লেক্ট করবে। আমার এখানে কি ধর্মীয় সমস্যা নেই? আছে, কিন্তু আমার এখানে এই খবরটাও আমাদের চোখের সামনে আসে যে সুপ্রিম কোর্টে ভারতীয় সংবিধান থেকে সেকুলার আর সোশ্যালিস্ট এই দুটো শব্দকে বাদ দেওয়ার জন্য পিআইএল করা হলে, আবেদন করা হলে, সেই আবেদনটা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। তারা মনে করে যে ভারতবর্ষ সেকুলার এবং সোশ্যালিজমের আদর্শকে আপহেল্ড করবে।
আমাদের এখানে কিন্তু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মাইনরিটি স্ট্যাটাসকে আপহেল্ড করবার জন্য ধুমধুমার বিতর্ক হয় এবং সেটা নিয়ে কিন্তু মাইনরিটি স্ট্যাটাস আপহেল্ড হয়। আমাদের এখানে উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্ট যখন ওই মাদ্রাসা অ্যাক্টকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দেয়, সেই আইনকে, সেই বিচারকে একেবারে ওভাররুল করে সুপ্রিম কোর্ট কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালিডিটি তাকে ফিরিয়ে দেয় এবং ভারতবর্ষের যে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয়, এখানে খ্রিস্ট ধর্মের মানুষদের নিজস্ব ল আছে, তাদের নিজস্ব সমাজ রয়েছে, ইসলাম ধর্মের একটা বড় পপুলেশন রয়েছে, জৈন রয়েছেন, পার্সি থেকে শুরু করে, শিখ থেকে শুরু করে কত ছোট ছোট, এছাড়া ট্রাইবস রয়েছেন, শিডিউল কাস্টদের আলাদা ছোট ছোট কাস্ট কমিউনিটি রয়েছেন। দেখুন, ভারতবর্ষের মজাটা বা ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এইখানেই যে ভারতবর্ষ একটা বিরাট ইনক্লুসিভ পৃথিবী তৈরি করেছে এবং আমাদের সংবিধানটা এত চমৎকারভাবে লেখা হয়েছে যেখানে প্রত্যেক ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা জায়গা থাকার কারণে যখনই আমাদের কোনো না কোনো কমিউনাল কনফ্লিক্টের জায়গা অ্যারাইজ করেছে, আমরা কিন্তু কনস্টিটিউশনালি সেটাকে আপহেল্ড করে একটা স্টেবিলিটির জায়গায় বা পলিটিক্যাল স্টেবিলিটিতে এনেছি। বাংলাদেশে এখন যেটা শুরু হয়েছে, আমার বক্তব্যটা হচ্ছে যে এইখানে আমি যে কনস্টিটিউশনাল স্টেবিলিটির কথা বললাম, তার কারণ কনস্টিটিউশনটাকে আমরা গ্রহণ করছি। আমাদের প্রত্যেকটা মানুষের, হিন্দুর কথাও সংবিধানে বলা আছে, মুসলিমের কথাও বলা আছে, শিখের কথাও বলা আছে, বৌদ্ধের কথাও বলা আছে। একই কথা প্রত্যেকে স্বীকার করছি আমরা যে হ্যাঁ, এই সংবিধান আমার, আমি যদি অন্যায় করি যা সাজা হবে আমি মেনে নেব, কোনো অসুবিধা নেই, সে আমি যে ধর্মের মানুষ হই, ধর্ম দিয়ে বিচার দেখা হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন উল্টো দিকে বাংলাদেশে, যে আজকে ইসকনকে আপনারা যেভাবে আক্রমণ করছেন, যে তারা রাষ্ট্রদ্রোহী, তারা অমুক, মানে জঙ্গি ইত্যাদি নানা রকমের কথাবার্তা বলছেন, কিন্তু যখন দিনের পর দিন ধরে মন্দিরগুলি ভাঙচুর করা হচ্ছে, যখন হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে স্পেসিফিক্যালি ধর্মের টার্গেট দিয়ে, যখন আপনাদের ওখানের ইসলাম সম্প্রদায়ের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মগুরুরা প্রকাশ্যে মাইকে প্রচার করছেন যে হিন্দু মেয়েদেরকে হিজাব করে বেরোতে হবে, যখন দিনের পর দিনকে এই বাউল মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, যখন দিনের পর দিন দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে যখন রক্তপাত হচ্ছে, তখন এই বিচার ব্যবস্থা এবং এই সংবিধান কোথায় ছিল? এটা তো আমাদের মানতে হবে। তার মানেটা হচ্ছে যে সংবিধানে হিন্দুদের জায়গা নেই। সংবিধানে লেখা আছে, হয়তো সংবিধান, বাংলাদেশের সংবিধানের খুললেই প্রস্তাবনায় বড় বড় করে লেখা আছে ধর্মনিরপেক্ষ। সেই ধর্মনিরপেক্ষতার একমাত্র মানে কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। তার পরের পেজে প্রজাতন্ত্রের চ্যাপ্টার লেখা দেখবেন রাষ্ট্র ধর্ম ইসলাম হলেও আমরা সমস্ত ধরনের মাইনরিটিদেরকে ইকুয়াল রাইটস দেবো, এই কথা লেখা আছে। কিন্তু কোথায়? মাইনরিটিদের মেরে ফেলে জনসংখ্যা 40-এর দশকে যেটা 20 ঘরে ছিল, এখন 7% এসে গেছে বলে অফিসিয়ালি আমার তো মনে হয় সেই সংখ্যা আরো কমে যাচ্ছে। তার মানেটা হচ্ছে আপনারা হিন্দুদের বা অন্যান্য মানে যারা অমুসলিম যে বড় অঙ্কের পপুলেশন, তাদেরকে আপনারা ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে ঘোষণাই করতে চাইছেন। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে বিচার ব্যবস্থা এই ধরনের জিনিসপত্রগুলো আমি স্বীকার করব কি করে যদি সেখানে আমার কথাই না জাস্টিফাইড হয়। আমি যদি একটা রাষ্ট্রদ্রোহী কথা বলে থাকি, নিশ্চয়ই আমার এগেনস্ট, আমি যদি ভারতে এখানে একটা হিন্দু হয়ে রাষ্ট্রদ্রোহী কথা বলি, আমাকে রাষ্ট্র আমার বিরুদ্ধে কড়া অবস্থান নেবে। একই রকম ভাবে আবার উমর খালিদের এগেনস্টে রাষ্ট্রদ্রোহী ব্যবস্থা হলে সমান ব্যবস্থা নেওয়া হবে, সেইটাই তো হওয়া উচিত। আমি যদি এখানে হিন্দু হিসেবে অ্যাডেড অ্যাডভান্টেজ পাই, তাহলে ধরে নিতে হবে যে এখানে আমার মানে মানে সংবিধান সঠিকভাবে কাজ করছে না। একই রকম ভাবে ওখানেও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা যে সংবিধানকে লিখে রেখেছি, যা ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিসের কথা সংবিধানে বলা হয়েছে, তার কোনোটাই মানা হচ্ছে না। তাহলে আমি সেই বিচারকে কি করে সাংবিধানিক সেটা ধরে নেব? শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়ে গেছে। যদি শেখ হাসিনা পদত্যাগ না করে থাকেন, তাহলে ইন্টারিম গভর্নমেন্টটা তৈরি হলো কি করে? তাহলে মোহাম্মদ ইউনূসের তৈরি এই গভর্নমেন্টটাই তো আনকনস্টিটিউশনাল। এই এখন যে কি কমিটি তৈরি হয়েছে এটা তো কোনো মানেই নেই। যদি না প্রিভিয়াস প্রাইম মিনিস্টার গণতান্ত্রিক উপায়ে তিনি যদি রিজাইনই না করে থাকেন, যেটা আপনাদের নিজের লোকেরা বলছে, এগুলো ভারতের কথা নয়। বাংলাদেশের এখন ফরেন মিনিস্ট্রি আর ভারতের ফরেন মিনিস্ট্রির মধ্যে ঝামেলা লেগেছে, তার কারণ তারা মনে করছে ভারত এইগুলো নিয়ে মাতামাতি করছে। দেখুন, ভারতের একটা 1 পয়েন্ট এজেন্ডা আছে। ভারতের 1 পয়েন্ট এজেন্ডাটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো নয়। ভারতের 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে যে হিন্দুদের ওপরে অত্যাচার কমাতে হবে। এবং আপনারা আমাদের ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রণালয়,
তারা যে স্টেটমেন্ট দিয়েছেন তারা কিন্তু মোটেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায়নি, তার ভোট হবে কি হবে না, গভর্নমেন্ট ঠিক করছে কি করছে না বলেন। স্পষ্টভাবে লিখে দিয়ে দেওয়া হয়েছে যে মাইনরিটিদের ওপরে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন, সেইগুলোকে বন্ধ করতে হবে। কি ব্যবস্থা নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট? আজ অব্দি এত বড় বড় সংবিধান নিয়ে কথা বলছেন, রাষ্ট্র নিয়ে কথা বলছেন, তাহলে প্রতিদিন এই রক্তপাতের চিহ্নগুলো দেখতে হচ্ছে কেন? হ্যাঁ, তার মানে শুধু হিন্দুরা মারা যাচ্ছেন তা না, হিন্দু মুসলমান উভয়ই মারা যাচ্ছেন। একজন মুসলিম হিন্দুকে মারছেন, হিন্দু মুসলিমকে মারছেন। এটা কি পলিটিক্যাল স্টেবিলিটি হচ্ছে? একটা রায়ট তৈরি করা একটা গভর্নমেন্টের কাজ, তার মানে গভর্নমেন্ট ওখানে বসে বসে মজা দেখছে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে মানুষে মানুষে খেয়েও খেয়ে করে মরুক। শুধু হিন্দুরা মরছে আর মুসলিমরা ওখানে পায়ের ওপরে পা তুলে বসে আছে তা কিন্তু নয়। আমি সম্প্রতি খবর পেলাম যে একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে। এই যে একটা রক্তপাতের চিত্র প্রত্যেক দিন, তার মানে হচ্ছে সেখানকার সমাজের কোহেশনটা নষ্ট হয়ে গেছে। আপনারা দুটো জিনিস করতে পারেন। এক, আপনারা প্রপার সংবিধানে যে প্রোটোকলস লেখা রয়েছে বা যে যে ভ্যালুজ এবং কাস্টমকে আপনারা আপহেল্ড করেছেন স্বাধীনতা হওয়ার সময়, আইদার আপনারা সেইটাকে ফলো করুন এবং প্রত্যেক ধরনের ধর্ম এবং জাতির মানুষের জন্য সমান অধিকারের ব্যবস্থা করুন। অথবা আপনারা যদি মনে করেন যে না, এই সংবিধান আপনারা মানেন না, আপনারা একেবারে ধর্মের ভিত্তিতে, যেভাবে পাকিস্তান সহ অন্যান্য জায়গাতে ধর্মকে কেন্দ্র করে সংবিধান লেখা হয়, তাহলে সংবিধানকে আপনারা রিরাইট করুন। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে, যেটা বিতর্কিত দিকে চলে যেতে পারে, সেটা হচ্ছে তখন কিন্তু হিন্দুদেরকে এই চট্টগ্রাম, রংপুর এই জায়গাগুলোতে হিন্দুরা কনসেন্ট্রেটেড হয়ে গেলে বাংলাদেশ কিন্তু জাতি হিসেবে দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে এবং সেখানে কিন্তু সেপারেট ইলেক্টরেটের দাবি আসতে পারে। আমরা জানি না আজ থেকে 10 বছর 15 বছর পরে কি দাঁড়াবে। বাংলাদেশ কি আবার মানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে রাষ্ট্র হিসেবে বা জাতি হিসেবে? কারণ ধর্ম দিয়ে যদি আবার কনস্টিটিউশন আপহেল্ড করতে হয়, তাহলে সেখানে অন্য ধর্মের মানুষরা তো ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ পাবেই না, তাদেরকে তো সেকেন্ড ক্লাস সিটিজেনশিপে চলে আসতে হবে। যদি সেকেন্ড ক্লাস সিটিজেনশিপে আসতে হয়, তাহলে আজকের দিনে সমস্ত মানবাধিকার সেখানে লঙ্ঘন হবে। সেটা গ্রহণ করা হবে কেন? তাহলে ভিন্ন রাষ্ট্র বা ভিন্ন ইলেক্টরেটের দাবি করতে হয়। ফলে আপনারা আগে আপনাদের নিজস্ব মোরালস অ্যান্ড ভ্যালুসটা ঠিক করুন। ইসলামী মৌলবাদ নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। আপনারা যদি মনে করেন ধর্মের ভিত্তিতে সংবিধান রিরাইট করবেন, করুন, কিন্তু স্পষ্টভাবে করুন। এই যে দ্বিচারিতাটা এখন হচ্ছে, আপনি সংবিধানে লিখছেন সেকুলারিজমের কথা, সংবিধানে লিখছেন ধর্ম নিরপেক্ষতার কথা, সমস্ত মাইনরিটিদের যোগ্য স্বাধীনতা দেওয়ার কথা, আর বাস্তবে হচ্ছে ঠিক তার উল্টোটা। বাস্তবে আপনি সম্পূর্ণ একটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকেই পুরো সমাজটাকে অপারেট করছেন। এটা তো দ্বিচারিতা, এটা তো হতে পারে না। এবং যেভাবে এই ঘটনা ঘটছে, রাষ্ট্রদ্রোহী যদি হয়, আমি আবার একটা ছবি আপনাদের দেখাতে পারি। এই ছবিটা আপনার বলছে জাতীয় পতাকার অবমাননা করেছে, ইসকন নাকি জঙ্গি সংগঠন, এই বলার জন্য একেবারে প্রচন্ড উঠে পড়ে লেগেছে। আমি এই ছবিটা দেখাতে চাই, এই ছবিটা আমি দেখাচ্ছি। দেখুন তো, এইটার এগেনস্টে রাষ্ট্রদ্রোহের মামলা হলো না কেন? জাতীয় পতাকা পায়ের নিচে। আচ্ছা দেখুন তো, আরো একটা ছবি আমি দেখাতে চাই, বাংলাদেশের জাতীয় পতাকা পায়ের নিচে নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের। আবার দেখাচ্ছি, দেখুন তো, এগুলো পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া ঘাটলেই। কই কি ব্যবস্থা নিয়েছে দেশের সরকার? ইসকন একটা কথা বললে প্রথমত ইসকন রাষ্ট্রদ্রোহী কিছু করেনি, বরং যেটা দেখা যাচ্ছে, যতটুকু আমরা অনলাইনে অ্যাভেলেবেল পাচ্ছি, সেখানে কিন্তু জাতীয় পতাকাকে সম্মান দিয়েই করা হয়েছে। কিন্তু আপনারা নিজেরা জাতি হিসেবে যদি একটা কনফিউজ স্টেট তৈরি করেন, আপনারা স্টেটের ডেফিনিশনটা ঠিক করতে পারছেন না। স্টেট ইকুয়াল টু ইসলাম যদি হয়, তাহলে হিন্দুদেরকে আলাদা রাষ্ট্র করে দিন। আর যদি স্টেট ইকুয়াল টু এভরি সিটিজেন হয়, তাহলে প্রত্যেক সিটিজেনের কথা শুনতে হবে। সংবিধান আর বাস্তব এই দুটো যদি আলাদা হয়ে যায়, সেইখানে কিন্তু ভারত কেন, সারা পৃথিবীতে যেখানে যদি কোনো দেশে একটা হিন্দুও থাকে, তাকেও কিন্তু এখানে সমবেত হতে হবে। তার কারণ এখানে আমরা শুধুমাত্র কোনো ধর্ম নিয়ে আলোচনা করছি না, আমরা একটা সাংবিধানিক রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি, আমরা একটা সাংস্কৃতিক রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি। আপনারা কালচারাল টেরোরিজম প্রমোট করছেন, যে আমার পুজো আমি করতে পারবো না, আমার মেলা আমি করতে পারবো না, আমাকে হিজাব করে বেরোতে হবে, আমাকে আপনার সংবিধান মেনে, আপনার যে কাস্টম, ধর্মীয় কাস্টম, সেটা মেনে করতে হবে। কিন্তু সংবিধান তো সে কথা বলছে না। আমার দেশে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ, তারা তো তাদের মতো পুজো অর্চনা করছে। আমরা ঈদও এখানে শান্তিপূর্ণভাবে দেখছি, আমরা ক্রিসমাসও শান্তিপূর্ণভাবে দেখছি, আমরা গৌতম বুদ্ধের অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে দেখছি, আমরা দুর্গাপূজাও একেবারে ঢাকঢোল পিটিয়ে সেলিব্রেট করছি। এখানে তো কোনো দুর্গাপুজোয় কোনো মুসলিমকে বলা হয় না যে আপনি এইভাবে আসুন, আপনি কোনো যদি হিজাব পরে আসেন আপনি মণ্ডপে ঢুকবেন না, এরকম কোনো দুর্গাপুজোয় তো আমি দেখিনি। আমাদের এখানের ইউনিকনেস এতটাই যে পার্ক স্ট্রিটে প্রত্যেক বছর 25শে ডিসেম্বর দেখা যাবে খ্রিস্ট ধর্মের মানুষের থেকে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের ভিড় বেশি সেখানে। তার কারণটা হচ্ছে এটাই ভারতবর্ষ।
এখানে সবাইকে আমরা ইনক্লুসিভ করে গ্রহণ করি। হ্যাঁ, সেখানে রাজনৈতিক ঝামেলা থাকতে পারে, প্রত্যেকটা দেশেরই কিছু রাজনৈতিক এজেন্ডা আছে, রাজনৈতিক সমস্যা আছে, একেবারে সবকিছু কি ভারতবর্ষে ভালো তা নয়। কিন্তু এইটা কিন্তু আমাদের সাম্প্রতিক ইতিহাসে দেখতে হচ্ছে না যে স্পেসিফিক্যালি জেনোসাইড এজেন্ডা নিয়ে একটা গভর্নমেন্ট তৈরি একটা অপারেট করবে। কোনো গভর্নমেন্ট যদি কোনো ধর্মকে আক্রমণ করে তাহলে কিন্তু অন্যান্য গভর্নমেন্টগুলো তার এগেনস্টে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ বিল নিয়ে পার্লামেন্টে কিন্তু চূড়ান্ত ডিবেট হচ্ছে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন স্টেটের গভর্নমেন্ট যারা মনে করছেন যে মাইনরিটি স্টেটাসে সমস্যা হতে পারে তারা কিন্তু রেজিস্ট করছে। ওয়াকফ বিল আসবে কি আসবে না সেটা কমপ্লিটলি রাজনৈতিক বিতর্ক, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু তারা করছে। এখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যখন রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছে তাদেরকে কিন্তু আপনি ইসলাম বলে লাঠিপেটা করা হচ্ছে না, কারণ এটাই ভারতবর্ষ। এখানে যা লেখা আছে আর যা করা হচ্ছে, আমাদের জুডিশিয়াল সিস্টেম একেবারে নিরপেক্ষভাবে নিজেকে তৈরি করবার একটা চেষ্টা করছে। যখনই এদিক ওদিক হয়ে যায়, রাষ্ট্র যদি কোনো কারণে ধর্ম বায়াসড হয়ে যায়, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্টেপ ইন করছে এবং কিভাবে এটাকে স্টেবিলাইজ করা যায় সেটা দেখছে। আজকে নয়, মানে আমরা দিনের পর দিন দেখেছি। আমরা সায়রা বানুর কেসের ক্ষেত্রেও দেখেছিলাম যে কিভাবে সেই কেসকে রিভার্ট করে পার্লামেন্ট মাইনরিটি স্ট্যাটাসকে আপডেট করবার চেষ্টা করলো। এবার হ্যাঁ, এটাকে বিতর্ক থাকতে পারে যে এটা কংগ্রেস করলে ঠিক করলো কিনা, বিজেপি করলে কি করতে, নিয়ে অনেক রকম বিতর্ক থাকতে পারে, কিন্তু চেষ্টা কিন্তু করেছি। আমাদের প্রত্যেকটা গভর্নমেন্টের একটা কমন এজেন্ডা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ ফর অল। এখানে প্রত্যেকটা মানুষের কথা থাকতে হবে, যদি না থাকে সে গভর্নমেন্টকে আমরাই তুলোধনা করি যে এই গভর্নমেন্ট ঠিক চলছে না, এই গভর্নমেন্টকে হটিয়ে দাও। সেইটা আপনারা যেটা করছেন এখন, আপনাদের প্রথমত গভর্নমেন্ট স্ট্রাকচারটাই নেই, ইলেকশন হয়নি, কিছু হয়নি, জোর করে কিছু লোক ওখানে দখল করে বসে পড়েছেন। এখন জানা যাচ্ছে সেই বসে পড়াটাই নাকি আনকনস্টিটিউশনাল। তারপরে দীর্ঘদিন ধরে চলছে এইভাবে স্পেসিফিক্যালি টার্গেট করে করে মানুষকে, একেবারে হিন্দু ধর্মাবলম্বী মানুষ দেখলে তার উপরে নিপীড়ন। আমার একটা প্রশ্ন আছে এখানে ঐক্যদা। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইসকনকে রীতিমতো নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে, এবং উদ্যোগী হয়েছে মূলত ইউনূস প্রশাসন। ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে মামলা দায়ের হলো সে দেশের হাইকোর্টে। অন্যদিকে আমি বলবো, অন্যদিকে সন্ত্রাসবাদীরা হতে দিচ্ছে না শুনানি, এবং শুনানির দাবিতে আন্দোলন হিন্দুদের, বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে হিন্দুদের আন্দোলন। কি বলুন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যদি মোহাম্মদ ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করেন যে দেশে সাংবিধানিক গণতন্ত্র বলে কিছু একটা আছে, তাহলে তারা শুনানিটা অ্যালাউ করবেন। আর যদি তারা মনে করেন যে এই বোমাবাজি করে, গুলি চালিয়ে, যেভাবে সামরিক বাহিনী নামিয়ে মানুষকে পেটানো হচ্ছে, কেন? রাইট টু পিসফুল প্রোটেস্ট, এটা তো একটা সাংবিধানিক অধিকার হওয়া উচিত। তাহলে সেখানে আমি খুব অবাক হচ্ছিলাম যে একজন ধর্ম গুরু, তাকে গ্রেফতার করা হয়েছে বলে মনে হচ্ছে কোনো টেরোরিস্টকে নিয়ে আসা হচ্ছে। যেভাবে আদালত চত্বর একেবারে প্যাটার্ন ট্যাঙ্ক ঢুকিয়ে দেবে পারলে পরে, এবং হাজারে হাজারে পুলিশ প্রশাসন সেনাবাহিনী নামিয়ে দিয়েছে। তিনি কি জঙ্গি? আচ্ছা, তিনি যদি জঙ্গি হয়ে থাকেন তাহলে দিনের পর দিন বাকি হিন্দুদের ওপরে যে কাজগুলো হচ্ছে সেটা কারা করছে? হিন্দুরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে, নিজেরাই মন্দির লুট করে নিয়ে চলে আসছে। তা এইগুলো কেন হচ্ছে? এই ইমেজগুলো কেন আসছে? সেইখানে গভর্নমেন্টের বক্তব্যটা কি? কারণ এখানে গভর্নমেন্টটা তৈরি করেছে একদল অন্ধ ধর্মাবলম্বী কিছু মানুষ, এবং যেহেতু তাদের তাবেদারি করে গভর্নমেন্টটা তৈরি হয়েছে, ফলে গভর্নমেন্টের বাকি মাইনরদের নিয়ে কথা বলবার কোনো জায়গা নেই। বলতে চান না, তাদের কি এসে যায়? এই 5-6-7% হিন্দু যদি দেশ থেকে পালিয়ে যায়, তারা যদি মরে যায়, কিছু হয়ে যায়, গভর্নমেন্টে কিছু এসে যায় না। তার কারণ তারা মেজরিটির গভর্নমেন্ট, তারা মাইনরিটির কোনো জায়গায় নেই। আমি সেই কারণেই এর আগের বক্তব্যে আমি খুব বিতর্কিত কথা বললাম যে বাংলাদেশ যদি মনে করে যে ধর্মের ভিত্তিতে সংবিধান লিখতে হবে, তাহলে রিরাইট করুন ইমিডিয়েটলি, একেবারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে কনস্টিটিউশনকে রিরাইট করুন। আপনাদের ডেফিনিশন অফ স্টেটটাকে ক্লিয়ার করুন, আপনারা জাতি হিসেবে কি বলতে চান। এবং সেক্ষেত্রে অন্যান্য মাইনররা তারা একটা নির্দিষ্ট দিকে কনসেন্ট্রেট হয়ে যাবে। সেটা হিন্দু কেন, শিখ, বৌদ্ধ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরই ওখানে অবস্থা বিপন্ন। তাহলে তারা একটা নির্দিষ্ট দিকে চলে আসুন, তাদের জন্য সেপারেট ইলেক্টোরেট দিয়ে দিন। কারণ আপনারা মাইনরিটিদের কথা শুনবেনও না, বলবেনও না, তাদের কথা বলতে গেলে বোমাবাজি করবেন, গুলি চালাবেন, ধর্ষণ করে দেবেন। তাহলে তো মানে সাংবিধানিক গণতন্ত্র ফেল করে গেছে। এই গণতন্ত্রের উপরে আস্থা রাখা সম্ভব হচ্ছে না। অর্থদা, আপনার কি মনে হয় কোথাও গিয়ে কি ক্ষমতা হারানোর ভয়, এবং অন্যদিকে কট্টরপন্থীদের হাত খুলে দিয়েছেন মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের এত হিন্দু বিদ্বেষ কেন? কোথাও কি হিন্দু শূন্য করতে চাইছেন? দেখুন, মোহাম্মদ ইউনূসের চেয়ারে বসাটাই কনস্টিটিউশনাল কিনা এটাই বিতর্কিত। তার কারণ জানা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ পত্রটাই নাকি পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেল। একটা এত বড় পজিশনের লোক, তিনি ওই রকম ইমার্জেন্সিতে তিনি যদি পদত্যাগ করে আসেন, পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না। আসলে হয়তো জানা যাবে পদত্যাগই করেননি, জোর করে ভয় টয় দেখিয়ে কিছু মানুষকে, এই যে অভ্যুত্থানের নামে, যে ছাত্র সমাজের নামে যে আন্দোলনটা হলো, এখন আর কিন্তু ছাত্ররা নেই,
এখন কিন্তু কিছু স্পেসিফিক কট্টরপন্থী মানুষ যারা একটা রিলিজিয়াস ডগমাটিজম প্রমোট করছে, তারাই এই মোহাম্মদ ইউনূসকে কিন্তু রাজা বানিয়ে সিংহাসনে বসেছেন। এবং যেহেতু মোহাম্মদ ইউনূসের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো এক্সপিরিয়েন্স নেই, তিনি এই কট্টরপন্থী যারা এই রিলিজিয়াস ডগমাটিজমটাকে প্রমোট করছেন, এবং এই যে পোস্টটা খুব ইম্পর্টেন্ট যে আমি আগে একজন মুসলিম তারপরে একজন বাংলাদেশি, তার মানে কি যে ন্যাশনালিজমের থেকে রিলিজিয়াস ডগমাটিজমটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার মানে তারা সেকুলার নন। তার কারণ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমাদের এখানে কিন্তু এই কথাটা বলা যায় না, আমাকে আগে বলতে হবে আমি ভারতীয়। তার কারণ এই যে কনসেপ্ট অফ সেকুলার স্টেট যেটাকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, সেটা আমাদের সংবিধানে লেখা আছে, আমরা এই কথা বলি। আমাদের প্রত্যেকের নিজস্ব ধর্ম আলাদা থাকতে পারে, কিন্তু আজকে দেশে যদি একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়, আমার পাশের বাড়ির ইসলাম ধর্মাবলম্বী মানুষ কিংবা ওই বাড়ির খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ, আমরা এক লাইনে চলে আসবো। তার কারণ তখন আমাদের কাছে ভারতকে বাঁচানোটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। সেখানে আমি হিন্দু ও মুসলমান বলে আমরা কিন্তু একে অপরের চুলোচুলি করবো না। কিন্তু আপনাদের ওখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ না হলেই তাকে মনে করছেন যে সে কোনো মানুষই নয়, তাকে একেবারে মানে একটা পাঞ্চিং ব্যাগের মতো ব্যবহার করছেন হিন্দুদের। কিন্তু শূন্য করাটাই কি মূল লক্ষ্য? একেবারেই তাই। সেটা তোমরা স্ট্যাটিস্টিক্স দেখলেই বুঝতে পারছি। 1940-এ 20% পপুলেশন, এখন লেটেস্ট স্ট্যাটিস্টিক্সে অফিসিয়ালি, আমি বারবার বলছি এটা কিন্তু অফিসিয়াল ডেটা, সত্যি কিনা কেউ জানে না। সেই যে বলছে 7%, 8%, সেটাও আরো কমে যাচ্ছে কিনা আমাদের কাছে সেই নিয়ে কোনো রকম ইনপুট নেই। ফলত ঘটনাটা হচ্ছে যে হিন্দু শূন্য করা নাকি ধর্মীয় মৌলবাদ প্রতিষ্ঠা করে হিন্দুদেরকে কনভার্ট করে ওই ধর্মে নিয়ে যাওয়া ভয় দেখিয়ে কি হতে পারে আমরা জানি না। কিন্তু যেটা হচ্ছে সেটা কোনোভাবেই গণতান্ত্রিকভাবে হচ্ছে না, সেটা সেকুলারিজম নয়, সেটা কোনোভাবেই একটা সভারেন স্টেট নয়, এবং সংবিধানে লিখিত স্টেটের কনসেপ্টকে কমপ্লিটলি ভায়োলেট করে, ফান্ডামেন্টাল রাইটকে কমপ্লিটলি ভায়োলেট করে ওখানে একটা কালচারাল টেরোরিজম তৈরি করা হচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা ভয়ঙ্কর অন্যায় বলে আমি মনে করছি। অর্থদা, কোথাও গিয়ে পড়শি দেশে যখন একদম হিন্দু নিধন যজ্ঞ চলছে, কি কি করা উচিত এই মুহূর্তে? ভারত সরকার কোন পদক্ষেপগুলো করলে বাংলাদেশ সরকার চাপে পড়বে, এবং ভারত সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে এখনই কেন মুখ খুলছে না? দেখুন, ভারতবর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ খুলছে না, তার কারণ হচ্ছে ভারতবর্ষের বেশ কিছু ডিপেন্ডেন্সি রয়েছে অন্যান্য বেশ কিছু জিনিসের উপরে, এবং ভারতবর্ষ এই মুহূর্তে সরাসরি কোনো যুদ্ধ বা ইত্যাদি প্রমোট করে না, করতে চায় না। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষের জায়গাটা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই প্রথম আমরা পাকিস্তান থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, রাশিয়া, চীন, আমরা চীনের সাথে যে জায়গাটা সম্পর্কের যে উন্নতিতে নিয়ে এলাম, এই জায়গাগুলো কিন্তু একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট তৈরি হয়েছে। এবং আমাদের এই মুহূর্তের যেটা বিদেশ নীতি, সেটা হচ্ছে এই যে ইস্ট ফার্স্ট পলিসি। এতদিন আমরা ওয়েস্টের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম, এখন আমরা কিন্তু সাউথ চায়না সি এর দক্ষিণের সমস্ত দেশগুলিকে এক জায়গায় নিয়ে এসে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাউথ আফ্রিকার দেশগুলির সাথে, আমাদের আফ্রিকান কান্ট্রিজের সাথে আমাদের যে গুরুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের প্রধানমন্ত্রীকে সেখানকার হাইয়েস্ট যে ন্যাশনাল যে অ্যাওয়ার্ড, সিটিজেনশিপ অ্যাওয়ার্ড, সেগুলো দেওয়া হয়েছে বহু দেশ থেকে। এই জায়গাগুলো কিন্তু ভারতবর্ষকে গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক পজিশনে রেখেছে। তার ফলে ভারত বারবার যেটা এই মুহূর্তে করতে চাইছে, ভারত নিজের পজিশনটা এমন জায়গায় রাখতে চাইছে যে আগে শক্তিশালী দেশের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে আমেরিকায় নিজের জায়গাটা সেটেল ডাউন করছেন, যতক্ষণ না পর্যন্ত রাশিয়া নিজের অবস্থানটা স্পষ্ট করছে, যতক্ষণ না পর্যন্ত চীন এবং ভারতবর্ষের একটা জায়গা সঠিক জায়গায় আসছে, ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু একা বাংলাদেশের সাথে লড়াই করবে না। এবং প্রথম কথা হচ্ছে, ভারত এই মুহূর্তে যে বিদেশ নীতি তৈরি করেছে, সেখানে তারা লড়াইতে বিশ্বাস করে না। কারণ আমরা যে নিউক্লিয়ার ডিপ্লোমেসির কনসেপ্টটাকে প্রমোট করছি, সেখানে যুদ্ধ না করে আমরা কিভাবে বাণিজ্যিক ডিপেন্ডেন্সি, গ্লোবালাইজেশন, কালচারাল গ্লোবালাইজেশন, এইগুলোকে বারবার প্রমোট করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই দক্ষিণ আফ্রিকার সাথে সম্পর্কটা ভালো হওয়ার কারণে আপনারা দেখবেন, এই যে খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিছু দেখবেন, দক্ষিণ আফ্রিকার ক্রিয়েটাররা ভারতের গানে কন্টেন্ট বানাচ্ছে, ভারতে হিন্দি ভাষা শিখছেন তারা, কিংবা বাংলা ভাষা শিখছেন তারা, কিংবা সংস্কৃতের একটা বিরাট প্রসার ঘটছে। এর কারণগুলো হচ্ছে যে ভারতবর্ষের এই মুহূর্তে এজেন্ডাটা একদম ওয়ান পয়েন্ট এজেন্ডা, যে ভারতীয় সত্তাটাকে প্রমোট করা। আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছিল, আমাদের ব্রিটিশ শাসনের একটা অন্ধকার অধ্যায়, তারপরে আমরা কলোনিয়ালিজম থেকে ঠিক যখন শাসন আমরা মুক্ত হলাম, তখন আমরা যে সিস্টেমটাকে অ্যাডাপ্ট করে নিলাম, সেটা কমপ্লিটলি একটা কলোনিয়াল সিস্টেম। আমাদের কথাবার্তা, ভাষা, সংস্কৃতি, এই যে শার্ট প্যান্টটা পরে আছি, এই পুরো আমার দৈনন্দিন জীবনে ভারতীয় সত্তাটাই হারিয়ে গেছে। আমাদের হাতের ফোনে ব্যবহার করে ইংরেজি, কথা বলি অধিকাংশ ক্ষেত্রে ইংরেজিতে, আমাদের কোর্ট সিস্টেম বলুন, কনস্টিটিউশনাল যে ভ্যালুসগুলো বলুন, কিংবা ল অ্যান্ড অর্ডার বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ বলুন, এবং সর্বোপরি আমাদের নিজস্ব সংস্কৃতি,
ভারতীয় রিচ যে কালচার, যে হেরিটেজ, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের গান, আমাদের চলচ্চিত্র, থিয়েটার, ভাষা, এগুলো আস্তে 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 হারিয়ে যাচ্ছে। কত হাজার হাজার ভারতীয় উপভাষা হারিয়ে গেছে, একেবারে মৃত হয়ে গেছে। সেই জায়গায় এই মুহূর্তে আমার যতটুকু, আমাকে যদি একজন ভারতীয় হিসেবে জানতে চান, আমি সবার আগে ভারতীয় সংস্কৃতিকে আপহেল্ড করবার জন্য ভারত সরকার কি করছেন সেই দিকে লক্ষ্য রাখবো। এবং সেই জায়গা থেকে ভারতবর্ষ কিন্তু এই জায়গায় অপেক্ষা করছে। ভারতবর্ষ কিন্তু মানে চুপ করে নেই, তারা কিন্তু বারবার বাংলাদেশকে একটা লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের জন্য তৈরি করে দিচ্ছে। তার কারণ ভারতবর্ষ যেটা বলার চেষ্টা করছে, আমার এখানে কনস্টিটিউশনাল মেকানিজমে মাইনরিটিদের যতটা সম্মান দেওয়া হয়, বাংলাদেশের দায়বদ্ধতা সেই সম্মানটা দিতে। তার কারণ বাংলাদেশ কিন্তু বারবার নিজের ইতিহাসকে ভুলে যাচ্ছে। বাংলাদেশ আজকে জাতি হিসেবে তৈরি হওয়ার পেছনে ভারতবর্ষের কিন্তু একটা অবদান রয়েছে। সেই অবদানটাকে তারা যদি অস্বীকার করে, তারা যেটা এখন একেবারে ভারতকে শত্রু বলে দিতে চাইছে, পাকিস্তানের সাথে হাত মেলাতে চাইছে, সেটা তারা করতে পারে, তাদের অভ্যন্তরীণ পলিসি, সেটা কিন্তু আমরা তার মধ্যে ঢুকতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে নিজের ইতিহাসকে ভুলে গিয়ে ভারত যেভাবে দিনের পর দিন বাংলাদেশকে বিভিন্ন বিষয়, বাণিজ্যিকভাবে, বিদ্যুৎ দিয়ে, পেট্রোলিয়াম প্রোডাক্টস দিয়ে যেভাবে সহযোগিতা করেছে, সেই সহযোগিতাকে অস্বীকার করে আজকে তারা যেভাবে হিন্দু নিধনটাকেই তাদের একমাত্র গোল তৈরি করে নিয়েছে, এই জায়গাটা কিন্তু ভারতবর্ষ এখন কিন্তু জল মাপছে। এবং আমি আবার যেটা বলছি, ভারতবর্ষের সব থেকে বড় শক্তি হচ্ছে গোটা পৃথিবীতে যদি 120 কোটি হিন্দু থাকে, তার মধ্যে হয়তো 110 থেকে 15 কোটি হিন্দুই ভারতের ভূমিতে আছে। ফলে বাংলাদেশের হিন্দুদের হয়ে লড়াই করার জন্য ভারতবর্ষের হিন্দুরা কিন্তু সবসময় তৈরি রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের বারবার গুলিয়ে দেওয়া হয়, অন্যান্য রাজনৈতিক দলরা গুলিয়ে দেন যে আপনি হিন্দুরা কথা বলছেন, এই আপনি নিশ্চয়ই বিজেপি করেন বা আপনি বিজেপির হয়ে কথা বলবেন। দেখুন, বিজেপি আর ভারত কিন্তু এক জিনিস নয়। ভারত এবং হিন্দু এইটাও কিন্তু আবার এক জিনিস নয়। হিন্দু একটা সংস্কৃতি, হিন্দু একটা কালচার। আমি একেবারে দীনদয়াল উপাধ্যায়ের রেফারেন্স টেনে আমি কথা বলতে চাই, যে তিনি যে কথাটা বলবার চেষ্টা করছিলেন যে হিন্দু মানে শুধুমাত্র ধর্ম নয়, হিন্দু মানে কিন্তু একটা সংস্কৃতি, একটা লং লিনিয়েজ। আমরা সেই লিনিয়েজ পেডিগ্রি থেকে বহু দূরে চলে এসেছি। এবং এটা নিয়ে কংগ্রেস নেতা শশী থারুরও লিখেছে যে তার কাছে হিন্দুইজম কি, হিন্দুইজম মানে শুধুমাত্র কতগুলো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, হিন্দুইজম মানে একটা রিচ লিগেসি। এবং হিন্দুইজম এমন একটা ইউনিভার্সালিজমের কথা বলছে যেখানে সবাইকে আমরা নিজের মতো করে নিয়েছি। কিন্তু এখন এই সবাইকে নিজের মতো করতে গিয়ে আমার নিজের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু আজকে এই রেজিস্ট্যান্স। আজকে বাংলাদেশে যে চিত্রটা আমরা দেখছি, হিন্দু ধর্ম তো রক্তপাতের কথা বলে না। আমি যখন দেখছিলাম যে প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি কি রাষ্ট্রদ্রোহী হিসেবে হাতে বন্দুক নিয়ে গেছেন না বোমা নিয়ে গেছেন? তার কিন্তু আমি যতদূর টিভিতে দেখছিলাম হাতে জগন্নাথের একটা আহ, প্রতিকৃতি ছিল। এবং তিনি কিন্তু তার নিজের ধর্ম বসন করেই তিনি গেছেন, গেরুয়া বসন করে গেছেন। তিনি কিন্তু হাতে কোনো AK-47 বন্দুক নিয়ে ঢাই ঢাই করে গুলি করতে করতে যাননি। তার কারণ হচ্ছে যে হিন্দু ধর্মে কখনোই রক্তপাতের কথা বলা হয় না। যারা হিন্দু ধর্মের হয়ে এই কথাগুলো বলে তারা মিথ্যে কথা বলে। হিন্দু ধর্ম সবসময় ইনক্লুসিভ একটা পৃথিবীর কথা বলে, হিউম্যান ইউনিভার্সালিজমের কথা বলে, গ্লোবাল হিউম্যানিজমের কথা বলে। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা যদি আজকে এইভাবে মার খান, হিন্দুদের যদি এইভাবে মানে মুন্ডচ্ছেদ করে তাদের কাটা মুন্ডু ঝুলিয়ে রাখা হয়, হিন্দু মেয়েদের যদি ধর্ষণ করা হয়, মন্দির থেকে দেবতার গয়না যদি চুরি করা হয়, তখন তো আমাদেরকেও রেজিস্ট্যান্স করতে হবে। এই রেজিস্ট্যান্সটা যে জায়গায় যাচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আমরা অপেক্ষা করছি, মানে ভারতীয় প্রশাসন অপেক্ষা করছে, আমেরিকা, রাশিয়া বড় শক্তিদের একটা সাহায্য প্রয়োজন। তারা এক জায়গায় চলে এলেই, একটা কোলাটারাল জায়গায় চলে এলেই আমরা কিন্তু সক্রিয়ভাবে বাংলাদেশের সাথে লড়াই দিতে পারবো। এবং সেই লড়াইটা হয়তো বন্দুকের লড়াই হবে না, সেই লড়াইটা হবে হয়তো সংসদীয় গণতন্ত্রের লড়াই। এবং সেই গণতন্ত্র থেকেই কিন্তু বাংলাদেশ আইদার তার কনস্টিটিউশনকে রিরাইট করবে, অথবা তারা জাতি হিসেবে দ্বিধা বিভক্ত হয়ে যাবে। একটা প্রশ্ন তো উঠছে যে যেখানে পড়শি দেশে হিন্দুদের এই নিপীড়নের চিত্র একদম ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে আমাদের সামনে আছে, সেখানে এখনো বাংলার বুদ্ধিজীবীরা কেন চুপ? এবং বাংলাদেশের সনাতনী হিন্দুরা কি তাদের লেখা কবিতা সাহিত্য পড়ে না? তাদের সিনেমা দেখে না? নাকি বাংলাদেশের মৌলবাদীরাই বেশি করে তাদের কবিতা সাহিত্যের বই কিনছে? কবে মুখ খুলবে বাম, কংগ্রেস, তৃণমূল? দেখুন, এই বাম, কংগ্রেস, তৃণমূল কি বললো তার সাথে হিন্দু রেজিস্ট্যান্সের কিছু এসে যায় না। পৃথিবীতে যতবার হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুরা ইউনাইটেড হয়েছে। কোনো দল কি বললো না বললো তার উপর কিছু এসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, এই বাম মনস্ক কিছু যারা বুদ্ধিজীবী আমাদের এখানে রয়েছেন, তাদের কাছে সংখ্যালঘু মানেই ইসলাম সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু যে হিন্দুরাও হতে পারে এটা তারা মেনে নিতে পারে না। আমাদের এখানে সংখ্যালঘুদের হয়ে তারা কথা বলছেন, তাহলে বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যালঘু। আপনি যদি মাইনরিটি রাইটসটাই আপনার কাছে বক্তব্য হয়, তাহলে আপনি ব্রিটেনে যদি একটা মাইনরিটির ওপর আক্রমণ হয় আপনি কথা বলবেন না?
নাকি আপনি বাংলাদেশে একটা মাইনরিটির ওপরে আক্রমণ হচ্ছে বলে কথা বলবেন না। তার মানে আপনার একটা নির্দিষ্ট অ্যাপিসমেন্টের গল্প আছে। এবং সেই কারণে বাম দেখুন শুরু থেকেই আমাদের, আমি বারবার বলি যে বাংলাদেশের লোকেদের একটা ইসলাম ধর্মাবলম্বী পেজ থেকে এই কথাটা লিখতে পারে যে আমি আগে ইসলাম, তারপরে আমি বাংলাদেশি। কিন্তু এখানকার বামেদের কোনো হিন্দু বাম আপনি জিজ্ঞাসা করুন, তাকে যদি বলা হয় যে আপনি কি আগে হিন্দু, সে বলবে না, সে আগেই একটা সেকুলারিজমের গান গাইবে। এই সেকুলারিজমের নাটকটা কংগ্রেসের আমলে তো ভয়ঙ্করভাবে শুরু হয়েছিল। প্রথম কথা, সেকুলারিজম শব্দটা সংবিধানে রাখা নিয়ে সংবিধান যারা ফ্রেম করেছেন আমাদের দেশে, তারা শুরু থেকেই এর বিপক্ষে ছিলেন যে সেকুলারিজম, সোশ্যালিজম এগুলো সংবিধানে লেখার দরকার নেই, এগুলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডাপ্টেশন, যে আমরা সকলকে ইনক্লুসিভ করে নেবো, আমরা ফান্ডামেন্টাল রাইটকে আপহেল্ড করবো। কিন্তু ঘটনা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে জোর করে একেবারে বিরোধী শূন্য করে দিয়ে যেভাবে কংগ্রেসের আমলে ইমার্জেন্সি পিরিয়ডে এই দুটো শব্দকে ঢোকানো হয়েছে, সেটা আমাদের আনফরচুনেট, ঠিক আছে। কিন্তু তাহলেও আমরা কিন্তু সেকুলারিজমকে ওয়েস্টে যেভাবে ডিফাইন করা হয়, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওয়েস্টে সেকুলারিজমের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে। তার কারণ সেখানে কিন্তু ধর্ম এবং অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি একটা সময় ফিউডাল আমলে এক ছিল। সেখানে চার্চ থেকে কিন্তু পলিটিক্যাল রিফরমেশন বা পলিটিক্যাল অর্গানাইজেশন চালনা করা হতো। ভারতবর্ষে কিন্তু মানে কোনো মন্দির বা মসজিদ বা গির্জার সাথে রাজনৈতিক বডির ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। বায়াসনেস থাকতে পারে, কিন্তু একটা মন্দির থেকে কখনো আইন তৈরি হয় না। কিন্তু একসময় ছিল ইউরোপে, যেখান থেকে সেকুলারিজমের কনসেপ্টটা এসছে, যে সেখানে চার্চ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে কাজ করতো। তো সেই কারণে তার কনসেপ্ট অফ সেকুলারিজমকে আমি এখানে একেবারে কপি পেস্ট করে বসিয়ে দিতে পারবো না। আমার এখানে ধর্মনিরপেক্ষ কোনোদিনই ভারতবর্ষের সরকার নয়, আমাদের ইতিহাসটাই সেটা না। তাই যদি হয় তাহলে আমরা এখানে ছোট ছোট রিজার্ভেশন করেছি কেন? সেকুলারিজম মানে হচ্ছে একেবারে কোনো ধর্মের প্রতি আমি আলাদা করে দেখবো না, ডিসক্রিমিনেশন করবো না। কিন্তু আমাদের ডিসক্রিমিনেশন করতে হয় কেন? তার কারণ আমরা ফেবিয়ান সোশ্যালিজমের আইডিয়াটাকে নেহেরুভিয়ান স্টেটের কনসেপ্ট থেকে নিয়েছি। আমাদের কাছে বক্তব্য হচ্ছে যে মেজরিটি যদি হিন্দু হয়, গভর্নমেন্ট জারি হোক না কেন, শুধুমাত্র সে হিন্দুর জন্য কাজ করবে এ কথা হতে পারে না। এখানে প্রত্যেক জাতি, প্রত্যেক ট্রাইব, প্রত্যেক কাস্টের কথা বলবার জন্যই আমাদের রিজার্ভেশন সিস্টেম রয়েছে, আলাদা আলাদা ক্লাসিফিকেশন রয়েছে, আলাদা আলাদা তাদের জন্য পার্সোনাল রজ রয়েছে। এবং সেই কারণেই দেখুন ইউনিফর্ম সিভিল কোড কিন্তু সেই সময় আসেনি, এখন সেটা আনবার চেষ্টা করা হয়েছে, এটা বিতর্কিত, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ধর্মের নিজ নিজ ল রয়েছে এবং তার নিজ নিজ সোশ্যাল প্র্যাকটিস করবার একটা জায়গা রয়েছে। ফলত বিষয়টা হচ্ছে যে এই প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে বাম কি বললো না বললো সেটা, বাম এখন পলিটিক্যালি ইনসিগনিফিকেন্ট একটি জায়গায় রয়েছে। সোশ্যাল মিডিয়ার বাইরে বামেদের খুব একটা অস্তিত্ব দেখা যাচ্ছে না, এবং বাম ক্রমাগত তার নিজস্ব ভোটারই হারাচ্ছে। কারণ বামে না আছে লিডারশিপ, না আছে কোনো মানে ক্লিয়ার কমিউনিকেশন, তারা কি করতে চায় তারা জানে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে তৃণমূলের কথা ছেড়ে দিন, তার কারণ তৃণমূল এইসব নিয়ে আলোচনা করবে না। তার কারণ এক তো তৃণমূলের একটা ভোট ব্যাংকের গল্প আছে, দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল যতক্ষণে এই নিয়ে আলোচনা করবে ততক্ষণে চার পাঁচটা পুকুর ফুকুর বুঝিয়ে প্রমোটিং করে কাটমানি নিয়ে নিলে তার সুবিধা হবে। তৃণমূলের ওই জাতীয়তাবাদী ইমেজ নিয়ে অত ভেবে লাভ নেই। তৃণমূলের ইমেজ হচ্ছে যে আপনি বাঁচলে বাপের না। সে কতক্ষণ বাংলায় নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছে, তার জন্য ক জায়গায় কাটমানি নিতে হবে, কোথায় আবার কি করাপশন করতে হবে, আবার কোন কলেজে কটা সন্দীপ ঘোষের অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে, এইটা নিয়ে তৃণমূল দেখুন এখন হয়তো কোর কমিটির মিটিং বসিয়েছে। শৃঙ্খলাবদ্ধ কমিটিতে কি হবে? একটা এত উচ্ছৃঙ্খল দল যে তিনটে শৃঙ্খলাবদ্ধ কমিটি লাগে, এবং সেই কমিটিতে যারা বসে আছে তারা নিজেরাই পার্লামেন্টে গিয়ে কাজ ভাঙাভাঙি করে এসছে। যাই হোক, তো এই তৃণমূল কি বললো, বাম কি বললো, এই কি বললো, কংগ্রেস কি বললো, এই নিয়ে কংগ্রেস তো বলবেই না, ছেড়ে দিন। তার কারণ কংগ্রেস তো চিরজীবনই একটা ভুল মানে ফিলোসফিক্যাল ইডিওলজির উপরে দাঁড়িয়েছিল। তারা স্বাধীনতাটা করেছিল এইটা ভেবে যে সে হিন্দুরও নেতা বা ইসলামেরও নেতা হবে, কিন্তু ইসলামটা পাত্তাই দিলেন না, তারা কমপ্লিটলি সেপারেট ইলেক্টোরেট করে জিন্নাকে আলাদা করে বের করে দিলেন। এবং শুরু থেকে কংগ্রেস যে জায়গাটা স্টেবিলিটি করলো, কংগ্রেস সেকুলারিজমের কথা যদি এত সেকুলার হয়ে থাকে, তাহলে কংগ্রেসের যে নিজস্ব ইতিহাস সেখানে তারা ইসলাম লিডার তৈরি করেনি কেন? যে ইসলাম লিডারগুলো তৈরি হলো তার পরের দিকে সমস্ত ঘুরে মুসলিম লীগের দিকে চলে গেল। তার কারণটা হচ্ছে কংগ্রেস সেকুলারিজমের মাধ্যম দিয়ে নিজের পাওয়ার প্লে তৈরি করবার চেষ্টা করেছিল। কংগ্রেস যেটা বলার চেষ্টা করেছিল সেটা বিহাফিজম, মানে সোজা করে বলে দিচ্ছি, ধরুন একটা 100 জনের পৃথিবী, 100 জনের মধ্যে আমি অন্য ধর্মকে আপাতত সরিয়ে রাখলাম, ধরুন হিন্দু আছে, মুসলিম আছে, 70 জন হিন্দু, 30 জন মুসলিম। এবার কংগ্রেসের বক্তব্যটা ছিল যে 70 জন হিন্দুর মধ্যে থেকেই কোনো 5 জন হিন্দু তারা মুসলিমের হয়ে কথা বলবে, কিন্তু কোনোদিন তারা মুসলিমের যথাযথ রিপ্রেজেন্টেশনের কথা বলেনি। তাদের যাবতীয় গভর্নমেন্টের প্রোটোকলের মধ্যে ফিলোসফি, পলিসি আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করেন, সাইমন কমিশন থেকে স্টাডি করেন, মুসলিমদের প্রথম থেকেই কংগ্রেস বিদ্বেষীর কারণটা যে জন্য পাকিস্তান আলাদা হয়ে যায়, তারা হচ্ছে সঠিক রিপ্রেজেন্টেশন ছিল না।
তারা হিন্দুদেরকে দিয়ে মনে আমি একজন হিন্দু, আমি একজন মুসলমানের হয়ে কথা বলবো অন বিহাফ অফ হিম, সেটাই হচ্ছে বিহাফিজম। এই বিহাফিজম দিয়ে কিন্তু আজকে ভারতকে তারা ভাগ করেছে। না হলে কিন্তু আমরা যদি সত্যি প্রত্যেক ধর্মের মানুষের যদি আমরা রিপ্রেজেন্টেশন সমান রাখতে পারতাম, তাহলে ভারত কিন্তু দ্বিধা বিভক্ত হতো না। ফলে সেই জায়গায় কংগ্রেস নিজেই গিল্ট ফিলিং এ ভোগে, তারা এই সেকুলারিজম নিয়ে বেশি আর কথা বলতে এই যাবে না। মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রয়োজন। দেখুন, প্রথম কথা হচ্ছে হিন্দু রাষ্ট্রকে কিভাবে দেখা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যদি কেবলমাত্র ধর্মের ভিত্তিতে আমি গভর্নমেন্টটা চালাই তাহলে আমি বলবো দরকার নেই, তার কারণ হচ্ছে তাহলে আরেকটা বাংলাদেশ তৈরি হবে। আমার কাছে হিন্দু মানে একটা সংস্কৃতি। যে কথা আমি দীনদয়াল উপাধ্যায়ের কথা বলছি, তার কারণ দীনদয়াল উপাধ্যায় সেই মানুষ যিনি হিন্দুকে কালচার হিসাবে দেখেছেন। তিনি মনে করছেন একজন ইসলাম থাকতে পারে, একজন খ্রিস্ট থাকতে পারে, আমার তাকে গ্রহণ করতে আমি আমি দুহাতে তাকে গ্রহণ করব, কিন্তু সে যেন ভারতীয় পায়। ভারতীয় মানে কিন্তু ভারতীয় করণ। এই যে প্রতিটা মুহূর্তে গ্লোবালাইজেশনের নামে বিভিন্ন জায়গা থেকে আমাদের উপরে কালচারাল ইম্পোজিশন তৈরি হয়েছে, এটাকে রেজিস্ট করতে বলা হচ্ছে। আপনি চার্চে যান, কোনো অসুবিধা নেই, আপনি নবীর আরাধনা করুন, কোনো অসুবিধা নেই, আপনি মন্দিরে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি পুরো আপনার ধর্মটাকে ভারতীয়করণ করছেন কিনা। মুঘলরা তো করেছিল। মুঘলরা যখন এখানে অপারেট করে তখন তারা দেখেছিল যে একেবারে ওই ওয়েস্টার্ন কনসেপ্টকে এখানে চাপিয়ে দেওয়া যাচ্ছে না, কিংবা মিডিল ইস্টের কনসেপ্টকে এখানে চাপিয়ে দেওয়া যাচ্ছে না, তারা কিন্তু নিজেরাও ভারতীয়করণ করেছে। ফলে আমার এখানে প্রত্যেক ধর্মের মানুষকে গ্রহণ করা হোক, কিন্তু ভারতীয় সত্তাটাকে রেখে। সবাইকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে না, আপনি যে যে ধর্ম, যে যে জাতি, যে যে কাস্ট, সবার কথা বলা হবে, সবার কথা বলা উচিত, কিন্তু ভারতীয় সত্তাটাকে রেখে। সেটা না রেখে যদি আবার এখানে কোনো গভর্নমেন্ট এসে মনে করে যে না, আমি আবার বাংলাদেশের মতো ওরা যেরকম ইসলাম ধর্মকে কেন্দ্র করে সংবিধান লিখছে, আমি সংবিধান লিখবো যে হিন্দু ধর্মকে কেন্দ্র করে, তাহলে দুয়ের মধ্যে কোনো ফারাক থাকবে না, এবং এটাও একটা মৌলবাদ হয়ে যাবে, এটাও একটা মৌলবাদ হয়ে যাবে। আমার কাছে হিন্দু ধর্ম মানে কিন্তু শুধুমাত্র কোনো নির্দিষ্ট পতাকা নয়, নির্দিষ্ট টোটেম নয়, নির্দিষ্ট মন্দির নয়। হিন্দু ধর্ম এমন এক ধর্ম যেখানে মানে কোনো একজন নির্দিষ্ট স্পোক্স পার্সন নেই। আমার যে কোনো জিনিসকে আমি কিন্তু কল্পনা করে আমি আরাধনা করতে পারি। এটা এতটাই মহৎ একটা মানে স্পিরিটের কথা বলে। এখানে নির্দিষ্ট এটা আপনাকে করতেই হবে, আপনাকে এই কথা মানতেই হবে, এই কথা কোথাও এরকম ডক্ট্রিন লেখা নেই। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে হিন্দু আমরা। তো সেই জায়গা থেকে হিন্দুকে যদি আমরা একটা ওই টিপিক্যাল ধর্মের প্রোটোটাইপের বাইরে একটা সংস্কৃতি হিসাবে দেখি, ভারতের যে অদ্বৈত বেদান্তের কনসেপ্ট থেকে যেভাবে আমরা ডেভেলপ করে এসেছি, আমরা যদি সেখান থেকে একটা সংস্কৃতি হিসেবে আমরা হিন্দুকে দেখতে পারি, এবং প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার হোক, কিন্তু ভারতীয় সত্তাকে দেখি। আমি থাকবো এখানে, আমার বেড়ে ওঠা এখানে, আমার সমস্ত কিছু এখানে, কিন্তু আমি মানবো অন্য দেশের সংস্কৃতি কেবলমাত্র ধর্মের প্রোপাগান্ডার হিসেবে। এই জিনিস নিয়ে আমার আপত্তি আছে, এবং সেই জিনিস নিয়ে আপত্তি থাকবে। ফলে মৌলবাদ নয়, আমি সংসদীয় গণতন্ত্রের পক্ষে, আমি প্রত্যেক জাতি ধর্মের মানুষের সমান অধিকারের পক্ষে, কিন্তু একটা ক্লজ, ভারতের নিজস্ব সত্তার রেজিস্ট্যান্সটাকে বজায় রেখে।